প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে গত দুদিনে, আজকে এবং গতকালকে, তিনটা প্রধান রাজনৈতিক দল, প্রধান কিনা জানি না, দুটো তো প্রধান বটেই, বিএনপি এবং জামায়াত ইসলামকে আমি প্রধানই মনে করি। যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল এবং যার পেছনে সামরিক বাহিনীর এক ধরনের সমর্থন ছিল, সেই অভ্যুত্থানে কতজন মারা গিয়েছিল সেই সংখ্যাটি নিয়ে কিন্তু বিতর্ক এখনো থামেনি। সেই সময়ের পত্র পত্রিকা যদি ঘাঁটি, বিশেষ করে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা হবে অ্যারাউন্ড 250, 200 থেকে 300-র মধ্যে সংখ্যাটা হবে, যদি পত্র পত্রিকার হিসেবগুলো আমরা আমলে নেই। সেই সময় ঢাকা শহরে মর্গে লাশ এসেছিল 264টি। এই 264টি লাশের মধ্যে 91টি লাশ আত্মীয় স্বজনরা নিয়ে গিয়েছে কোনো রকমের পোস্টমর্টেম না করে। সেই সময়ে ঢাকা শহরে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে 120টি লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে, তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এই 120টার মধ্যে 20টা জুরাইনে আর 100টা সম্ভবত রায়ের বাজারের কবরস্থানে। এই 120 জন কারা? আমরা তো শুনেছি যে পাকিস্তানের লস্করে তৈয়বা নামের একটা জঙ্গি সংগঠনও এই বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আমরা শুনেছি রোহিঙ্গা শিবির থেকেও লোকজন ভাড়া করে এনে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করানো হয়েছিল। তাহলে এই যে 120 জন বেওয়ারিশ হিসেবে দাফন হলো, এরা কারা? বলা হয়েছে এদের স্যাম্পল রাখা হয়েছে, ডিএনএ মিলিয়ে যদি এদের কোনো কেউ ফ্যামিলির কাউকে পাওয়া যায় তাহলে সেভাবে আইডেন্টিফাই করবে। কিন্তু আমরা 1 বছরের বেশি হয়ে গেল, 14 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটা ডেড বডিও আইডেন্টিফাইড হতে দেখলাম না। তার মানে এই যে বাংলাদেশ এবং এখানে স্বজন হারানোর একটা বেদনা, স্বজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার যে আকুতি আমরা দেখি, এই 120 জনের ব্যাপারে, তাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমরা কিন্তু কিছু লক্ষ্য করছি না। তার মানে মৃত্যুর সংখ্যা, এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা মারা গেছে তাদের আইডেন্টিটি, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সরকারি ভাষ্য কি বলে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে জুলাই আগস্টে নিহতের টোটাল সংখ্যা হলো 844। পুলিশ বলছে জুলাই আগস্টে নিহতের সংখ্যা 960 জন, তার মধ্যে জুলাইয়ে মারা গেছে 334 জন আর আগস্টে মারা গেছে 626 জন। তাহলে মৃত্যুর সংখ্যা, এবং এর মধ্যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই জুলাই আগস্টে বিভিন্ন কারণে যারা মারা গেছে, এই আন্দোলন সংশ্লিষ্ট নয়, যেমন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, বা যশোরে একটা হোটেলে আগুন দিতে গিয়ে মারা গেছে, তাদের অনেককেই এই মৃতের তালিকায় সকল শহীদ বানানো হয়েছে। এই সব সংখ্যা ছাড়িয়ে গেছে জাতিসংঘের রিপোর্টে প্রদত্ত সংখ্যা। জাতিসংঘ একটা ইনভেস্টিগেশন করেছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা, এবং তারা বলছে 1400 মারা গেছে। কোন সোর্স এই 1400-কে সমর্থন করছে না। জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল? জাতিসংঘ তার খসড়া রিপোর্টে এই সংখ্যাটা আরো কম বলেছিল, 700-800-এর মতো। হঠাৎ করে সংখ্যাটা জাম্প করে 1400 হয়ে গেল। এই 1400 কোথায় পাওয়া গেল? জাতিসংঘ এই সংখ্যাটা নিয়েছে ইনুসের যেসব ফলোয়ার আছে তাদের সাথে আলাপ করে। আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, একটা জাতিসংঘের মতো নিরপেক্ষ সংগঠনের পক্ষ থেকে মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করছেন, অথচ আপনি সংখ্যার জন্য ডিপেন্ড করছেন একটা পক্ষের উপরে, যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা স্নাইপার রাইফেলধারী দিয়ে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে। কেবলমাত্র পুলিশের গুলিতে যে আন্দোলনকারীরা নিহত হয়েছে তা নয়। তো এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘ কিভাবে 1400 সংখ্যাটা বলে? এবং এই 1400 সংখ্যাটা এস্টাবলিশ করার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা, এবং সম্প্রতি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে তাদের যে চিফ প্রসিকিউটর, জামাত এবং শিবিরের সাবেক নেতা
অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। ওই জাতিসংঘের 1400 সংখ্যাটি তারা নিয়েছে। এই যে 1400 এবং মৃত্যুর তদন্ত নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলছি বারবার, যে কে কিভাবে মারা গেছে। পোস্টমর্টেম করা হলো না ঠিকমতো। সার্জিস আলম নামের একজন সাবেক ছাত্র সমন্বয়ক, তিনি বলেছেন যে লাশ কবর থেকে উঠানো যাবে না, এতে নাকি আত্মীয় স্বজনের সেন্টিমেন্টে লাগবে। এটা কি ধরনের কথা? আইন তো ব্লাইন্ড, এবং আপনাকে মৃত্যুর কারণ জানতে হলে, কোন গুলিতে কোন বুলেটে নিহত হয়েছে এগুলো জানতে হলে তো পোস্টমর্টেম একটা স্বীকৃত উপায়, এবং আপনাকে এটা করতে হবে, কিন্তু সেগুলো করা হয়নি। তার মানে ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রচেষ্টা, এবং যেনতেন ভাবে বিচারের নামে, একটা ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শাস্তি প্রদানে বদ্ধপরিকর। এবং শাস্তিটা কি? তারা মৃত্যুদণ্ড দেবে, এটা যেন আগের থেকেই লেখা হয়ে আছে। আমি আরো অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা অফিস খোলা হয়েছে, এবং সেই অফিসের প্রধান হলো হুমা খান, একজন ভারতীয় বংশোদ্ভূত। তার আচরণ, তার কথাবার্তায় আমি রীতিমতো বিস্মিত। জাতিসংঘ আসলে কি? জাতিসংঘ যতদূর জানি একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা। 1945 সালে এটি গঠিত হয়েছিল। এই সংস্থাটি বিশ্বের আহ, নিরাপত্তা, শান্তি, মানবাধিকার, উন্নয়ন এসব নিয়ে কাজ করে। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, এসবই তো জাতিসংঘেরই, ইউএন এর এক একটা সংস্থা। তো সেই জাতিসংঘের যে এই মানবাধিকার কমিশনের অফিসের প্রধান হুমা খান, তাকেও আমরা দেখি এই বিতর্কিত আদালতের বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে। হাউ ইট ইজ পসিবল? এবং জাতিসংঘ কিন্তু 2007 সাল থেকে একাধিকবার সাধারণ পরিষদে সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীতে মৃত্যুদণ্ড স্থগিত হওয়া উচিত শাস্তি হিসেবে, কারণ প্রতিটি মানুষেরই বেঁচে থাকবার অধিকার আছে, হোক সে অপরাধী। অথচ এই অপরাধ, যেখানে মৃত্যুদণ্ডই একটা উল্লেখযোগ্য শাস্তি, এবং যেখানে চিফ প্রসিকিউটর বলছেন যে 1400 বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত, সেখানে আমাদের এই হুমা খান কি করে থাকেন? এবং হুমা খান সম্পর্কে আমি একটু খোঁজ নিয়েছি। তার সাথে ঢাকায় অনেকেই কথা বলেছেন। তারা আওয়ামী লীগের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারা ভেবেছিলেন, যেহেতু জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, মানবাধিকারের বিষয়ে তার সাথে দেখা করা যাবে। এবং তার সাথে কথা বলে প্রত্যেকে আমাকে বলেছে, যাদের সাথে আমি যোগাযোগ করি, যে প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী এই মানুষটা। তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন, নানানভাবে তিনি বিতর্কিত হয়েছেন। মাত্র কয়েক মাসের মধ্যে ভয়ানকভাবে বিতর্কিত হয়েছেন এই হুমা খান। তিনি পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছেন, আরো বড় করে বললে হয় যে পুরো জাতিসংঘকে বিতর্কিত করেছেন। সো এই তরুণী কি করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিফ হিসেবে বাংলাদেশে থাকে? এবং জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল, যেখানে সরকারি ভার্সন, পুলিশি ভার্সন, সেই সময়ের পত্রিকার ভার্সন, কোনো কিছু এই 1400 সাপোর্ট করে না। অ্যাটলিস্ট 500 থেকে 600 যদি সরকারি ভার্সন আমি অ্যাকসেপ্ট করি, তিনি অতিরিক্ত দেখিয়েছেন। কেন জাতিসংঘের এই মিথ্যাচার? একটি ইনভেস্টিগেশন তো নিরপেক্ষভাবে করতে হয়, কিন্তু এখানে আমরা ইনভেস্টিগেশনটা দেখছি ফুললি বায়াসড, ইনফরমেশন বায়াস। তিনি মন গড়া কিছু সংখ্যা বসিয়েছেন, এবং সেটার ভিত্তি হিসেবে তিনি আলাপ করেছেন যাদের সাথে, তারা সবাই পক্ষপাতদুষ্ট, তারা সবাই একটি পক্ষে। প্রকৃত মৃত্যুর সংখ্যা খুঁজে পাবার জন্য যতটা পরিশ্রম করা দরকার, বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন রিপোর্টে সেই কাজটুকু আপনারা করেননি। বিশ্বের উচিত জাতিসংঘের এই রিপোর্টকে ক্রিটিক্যালি রিভিউ করা, প্রশ্নবিদ্ধ করা, এবং জাতিসংঘকে জিজ্ঞেস করা যে এই 1400 এর মৃত্যুর সোর্স কি। সেই রিপোর্টটা নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিশ্বব্যাপী অনেকবার কথা বলেছে। আমার দেখা জাতিসংঘের অন্যতম নিম্নমানের একটা রিপোর্ট, এবং সেখানে এই হুমা খান এসে বাংলাদেশে তার যে ভূমিকা, জাতিসংঘ কি একটা দেশে আসলেই জবাবদিহিতার ঊর্ধ্বে? তারা যা ইচ্ছে তাই করতে পারে। আজকাল তো এটা ওপেন সিক্রেট যে তারা পশ্চিমা বিশ্বের সুপার পাওয়ারের পদলেহন করে। তাদের যে ম্যান্ডেট নিয়ে জন্ম, যে ম্যান্ডেট নিয়ে তাদের কাজ করা উচিত, তারা সেটা করছে না।
এই বাংলাদেশে এই আন্দোলনের প্রকৃত মৃত্যুর সংখ্যা আমাদের জানা উচিত এবং এই হুমা খানের ভূমিকার তদন্ত হওয়া উচিত এবং তাকে বাংলাদেশ থেকে অবিলম্বে রিমুভ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের সবার সোচ্চার হতে হবে সত্যের পক্ষে। একটা কিছু শুনলেই বিশ্বাস করা যাবে না। নানা রকমের অপপ্রচার চলছে। আজ যদি হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস বেঁচে থাকতেন, তিনি এই ইউনুস গঙের এইসব অপপ্রচার দেখে লজ্জা পেতেন, হয়তো আত্মহত্যাও করতেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক